প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। নারায়ণগঞ্জের ফতুল্লার জ্বালানি তেলবাহী ট্রলারে আগুনে একজনের মৃত্যু, বিস্ফোরণের বিকট শব্দে প্রকম্পিত আশপাশের এলাকা। বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত 4 আসামি পালিয়ে যাওয়ার 15 মিনিটের মধ্যে গ্রেফতার, ঘটনা তদন্তে 6 সদস্যের কমিটি। সততা কর্তব্যনিষ্ঠায় দায়িত্ব পালনে এসএসএফ বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ, নিরাপত্তা দিতে গিয়ে জনবিচ্ছিন্ন না করার আহ্বান। অপতথ্য ও গুজবে রাসেলস ভাইপার আতঙ্কে বিভিন্ন স্থানে নির্বিচারে সাপ নিধন, পরিবেশের ভারসাম্য হারানোর আশঙ্কা। 8 নভেম্বর আইসিটি ডিভিশন প্রেজেন্টস চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডের আসর, 26 ক্যাটাগরিতে পুরস্কার। এবং টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে বৃহস্পতিবার সাউথ আফ্রিকার মুখোমুখি আফগানিস্তান, দ্বিতীয় সেমিতে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। মার্কিন দূতাবাসে মিউজিক ফেস্টের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত। জনগণই রাজনীতির প্রাণ শক্তি, তাই তাকে নিরাপত্তা দিতে গিয়ে যেন জনবিচ্ছিন্ন করে না ফেলে সেজন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 38তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি সততা ও কর্তব্যনিষ্ঠার সাথে দায়িত্ব বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখর জানাচ্ছেন বিস্তারিত। প্রতিষ্ঠার ৩৮ বছর ধরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিদেশি বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। সেনা, নৌ, বিমান, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে গঠিত বিশেষ এই নিরাপত্তা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দরবার। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা নিরাপত্তায় নিয়োজিত তাদেরও প্রতিনিয়ত নানা ধরনের ঝুঁকিতে দায়িত্ব পালন করতে হয়। আমি এসএসএফ এর সবাইকে বলবো যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদানে সবসময় পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রত্যেকেই দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলী নিয়েই নিজেদেরকে তৈরি করে অর্পিত দায়িত্ব পালন করতে হবে, যেটা তো করে যাচ্ছ। তারপর আমি তোমাদেরকে বলবো যে সবসময় এই কথাটা মাথায় রাখবে, কারণ নিজের ভিতরে যদি দৃঢ়তা না থাকে, সততা না থাকে এবং নিরলসভাবে দায়িত্ব পালনের সেই কর্তব্য নিষ্ঠা না থাকে, তাহলে সফলতা অর্জন করা যায় না। প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যেন জনবিচ্ছিন্ন করে ফেলা না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। আমরা রাজনীতি করি, আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। কাজে এই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায়, আমি জানি এটা কঠিন দায়িত্ব, তারপরেও এই দায়িত্ব এদিকটাও নজর রাখতে হবে যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি, এই মানুষদের নিয়েই তো পথ চলা, আর যাদেরকে নিয়ে দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মধ্যে বিচ্ছিন্ন হয়ে না যায়। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাবো। কাজে এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। তো আমি বলবো যে এই বিষয়গুলো একটু সংবেদনশীলতার সাথে দেখা দরকার, যে এরা আমি যখন সরকারে ছিলাম না, এই আমার দেশের পার্টির লোক বা আমার দেশের মানুষ, সাধারণ মানুষ, এরাই তো আমার পাশে ছিল। তো সেই কথাটা মনে রাখতে হবে। বাংলাদেশ কাউকে আক্রমণ করবে না, তবে বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে হবে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল সদস্যকে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান,
আগামী 29 জুন নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে 1 জুলাই মহানগর পর্যায়ে এবং 3রা জুলাই জেলা শহরে সমাবেশ করবে বিএনপি। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে ন্যায় বিচার ও চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে প্রাঞ্জল লড়ছেন। আপনারা জানেন যে প্রায় কিছুদিন পরপরই তাকে হাসপাতালে আসতে হয়। এবার যে তিনি এসেছিলেন, এটা আল্লাহর অশেষ রহমতে যে তাকে আমরা ফিরে পেয়েছি। চিকিৎসকরা বারবার বলেছেন যে তার চিকিৎসার জন্য বাইরে উন্নত জায়গায় প্রতিষ্ঠায় নেওয়া উচিত। আমাদের এখন একটি আপনার দাবি, সেই দাবিটি হচ্ছে যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই, কারণ তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমলা বা রাজনীতিবিদ যে কারো দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সের সরকার। দুদকের কার্যক্রমে সরকার কোনো হস্তক্ষেপ করছে না এবং করবেও না বলে জানান তিনি। চকর মালিথার রিপোর্ট। যাদের নিজস্ব গাড়ি নেই বা গাড়ি ভাড়া করার সামর্থ্য নেই, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে যেতে মালামাল সহ প্রতিনিয়ত নানা দুর্ভোগে পড়েন তারা। সাধারণ এসব বিমান যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানবন্দর এলাকায় শাটল বাস চালু করল বিআরটিসি। সকালে বিমানবন্দরে শাটল বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের সাথে বিভিন্ন পর্যায়ে দুর্নীতি নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের। সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। কারণ আমরা যখন কথা বলি, আমি সবার কথাই বলছি, তখন আমাদের প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা হচ্ছে যে আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে, তো আমার এখানেও তো করাপশন আছে, নেই? অবশ্যই আছে। দুদকের কার্যক্রম নিয়েও কথা বলেন তিনি। দুদককে প্রধানমন্ত্রী একেবারেই জিরো টলারেন্স নীতিতে তিনি অটল এবং দুদক স্বাধীন। দুর্নীতি তদন্ত করার অধিকার আছে দুদকের এবং এর স্বাধীনতা সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি। প্রাথমিকভাবে 2টি বাস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1 এবং 2 এর মাঝামাঝি থেকে যাত্রী নিয়ে বিমানবন্দর সড়ক ও রেল স্টেশন পর্যন্ত প্রতিনিয়ত চলাচল করবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে জ্বালানি তেলের ড্রামবাহী একটি ট্রলারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। দুপুরে 1:30টায় মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তেলের ড্রামগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে, আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ট্রলারের ভেতরে 4 জন ছিল জানিয়ে মেঘনা ডিপোর ডিএস জিয়াউর রহমান জানান, এই ট্রলারে তেল নিয়ে তারা মনপুরায় যাচ্ছিল। ট্রলারের রান্নাঘরের চুলা থেকে আগুনের ঘটনা ঘটতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা। ট্রলারটিতে 86 ড্রাম পেট্রোল ও 70 ড্রাম ডিজেল ছিল। আগুন নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কাজ করছে। কলকাতায় এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর দেশে ফিরে গ্রেফতার এড়াতে পলাশ রায় ও শিমুল রায় পরিচয় খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকার কালী মন্দিরে আত্মগোপন করেছিল মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী। খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ডিবি গ্রেফতার করে এমপি আনার হত্যা মামলার কিলিং মিশনের ওই 2 মোস্ট ওয়ান্টেডকে। আর গ্যাস বাবুকে সঙ্গে নিয়ে তার 3টি মোবাইল ফোন উদ্ধারে ঝিনাইদহের একটি পুকুরে তল্লাশি চালিয়েছে গোয়েন্দারা। ডিবি প্রধান বলেছেন, কিলিং মিশনের 7 জনকে গ্রেফতার করা হয়েছে।
এনামুল কবির রূপমের রিপোর্ট। এমপি আনোয়ারুল আজিম আনারের কিলিং মিশনে চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়ার নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল মোস্ট ওয়ান্টেড মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী। এমন তথ্য জানার পর থেকেই তাদের গ্রেপ্তারে তৎপর হয় ডিবি। এরই মধ্যে গোপন সূত্রে খবর আসে বিদেশে পালিয়ে যাওয়ার অপেক্ষায় খাগড়াছড়ি কিংবা চট্টগ্রামের পাহাড়ি এলাকায় লুকিয়ে আছে তারা। আকাশপথে হেলিকপ্টার আর পাহাড়ে পায়ে হেঁটে অভিযানে যায় পুলিশ ও গোয়েন্দারা। ডিবির হাতে আটকের পর সীতাকুণ্ডের কালী মন্দিরে লুকিয়ে থাকা মোস্তাফিজ ও ফয়সালকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। আনার হত্যা মামলায় ডিবির জালে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে থানায় জিডি করে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ গ্যাসবাবু পুলিশকে জানান তার 3টি মোবাইল ফোনই হারিয়ে গেছে। তবে রিমান্ডে জিজ্ঞাসায় জানান এক বড় ভাইয়ের পরামর্শে তিনি তার কাছে মোবাইল ফোনগুলো জমা রেখেছেন। আবার ম্যাজিস্ট্রেটের কাছে বলেন মোবাইল টেলিফোন 3টি বাজার পাড়ার একটি পুকুরে ফেলে দিয়েছেন। এবার 3 ফোন উদ্ধারে তাই গ্যাসবাবুকে নিয়ে সেখানেই ডিবির তল্লাশি অভিযান। আরও একটি পুকুরের কথা বলেছেন, 2টি পুকুরে 3টি মোবাইল ফেলেছেন। এতদিন হয়ে গিয়েছে, তো সেখানে আসলে এই পুকুর থেকে সেটা উদ্ধার করা যাবে কিনা এটাও বিচার্য বিষয়। আবার এই মোবাইলগুলি যে পানিতে ফেলে দিয়েছে বন্ধ করে, সেগুলি আবার কাজ করবে কিনা, আলামত উদ্ধার করা যাবে কিনা। এমপি আনারের মামলায় তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তারা বলছেন বাবুর ওই 3টি টেলিফোনের মেমোরিতে থাকা গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে। এ কারণেই ফোন 3টি উদ্ধারে গুরুত্ব দিচ্ছেন তদন্তকারীরা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের আতঙ্ক। অপতথ্য গুজবে বিভিন্ন স্থানে রাসেলস ভাইপার সাপ মনে করে আতঙ্কে সব ধরনের সাপ পিটিয়ে মারা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের 85% বেশি সাপেরই বিষ নেই। এমন পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য হারানোর পাশাপাশি জীববৈচিত্র্য ও খাদ্য উৎপাদন প্রক্রিয়া মারাত্মক হুমকিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে আজ দেখুন আলিম আল রাজির রিপোর্টের প্রথম পর্ব। ক্ষতিকর পোকামাকড় এবং ইঁদুর খেয়ে প্রকৃতি ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাপকে বলা হয় কৃষকের বন্ধু। তবে সাম্প্রতিক সময়ে রাসেলস ভাইপার আতঙ্ক আর অপপ্রচারে দেশ জুড়ে নির্বিচারে নিধন করা হচ্ছে বিভিন্ন প্রজাতির সাপ, যার মধ্যে রয়েছে অজগর, ঘরগিন্নি, হেলে সাপ ও মৃদু বিষধর নোনাবোড়া এবং পাতি ফণিমনসা সহ অন্যান্য সরীসৃপ, যার বেশিরভাগই নির্বিষ। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে সাপ। দেশ জুড়ে যেভাবে সাপ নিধন করা হচ্ছে তাদের খাদ্য শৃঙ্খল ভেঙে প্রকৃতি শুধু দীর্ঘমেয়াদীর ক্ষতির সম্মুখীন হবে না, বরং বেড়ে যাবে বিভিন্ন রোগের প্রাদুর্ভাবও। অজগর, আমাদের লাউ ডগা থেকে শুরু করে জল ডোড়া, দাঁড়াস, এগুলো সব আমাদের উপকারী সাপ। আমরা এগুলো কিন্তু না জেনে আমরা হুজুরকে কিন্তু সব সাপ নিধন করা শুরু করেছি, যা পরিবেশের উপর কিন্তু মারাত্মক প্রভাব পড়বে। কারণ প্রত্যেকটা জীবের কিন্তু পরিবেশের বা ইকোসিস্টেমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সাপ সহ সব ধরনের বন্য প্রাণ মারা, ধরা, বিক্রি করে আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু আমরা সেটা জানি না বলে আজকাল এই ঘটনা ঘটছে। সাপ কীটপতঙ্গ নিয়ন্ত্রণের একটি প্রাকৃতিক রূপ। সাপ যেমন অন্য প্রাণী খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তেমনি সাপও অন্য প্রাণীর খাদ্য হয়ে বজায় রাখে বাস্তুতন্ত্রের ভারসাম্য। রাসেলস ভাইপার কিন্তু আমাদের দেশে একসময় ছিল, আমাদের দেশীয় সাপই বলতে হবে। এটি আমাদের পার্শ্ববর্তী দেশেও আছে এবং অন্য বেশ কয়েকটি এশিয়ার কয়েকটি দেশেও কিন্তু রাসেলস ভাইপার আছে। সুতরাং এটি যে আমাদের বাইরে থেকে এসে আমাদের দেশে চলে আসছে এমন কিন্তু নয়। সোশ্যাল মিডিয়াতে দেখছি যে খুব ভয়ঙ্কর টাইপের একটি সাপ, কিন্তু যদি আমাদের দেশের সাপগুলো যদি আপনি বিশ্লেষণ করে দেখেন, এটা আমাদের একটা জানার অভাব আছে যে আমরা জানি না, সাপ দেখলেই মনে করি যে বিষাক্ত সাপ, এটিকে হয়তো মারতে হবে, তা না হলে আমি অ্যাট্রাক্ট হব সাপের দ্বারা। সুতরাং এই ধারণাটি একবারেই ভুল। তথ্য বলছে চন্দ্রবোড়ার চেয়েও অন্তত 10 গুণ বেশি বিষধর সাপ, কেউটে, কোবরা দেশের প্রকৃতিতেই রয়েছে। আলিম আল রাজি, চ্যানেল আই, ঢাকা।
ডিজিটালের লক্ষ্য পূরণ করে স্মার্ট বাংলাদেশের পথে চতুর্থবারের মতো আয়োজন করা হচ্ছে আইসিটি ডিভিশন প্রেজেন্টস চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2023 এর আসর। জুরি বোর্ডের বিচারে ও দর্শকদের অনলাইন ভোটের মাধ্যমে এবার মোট 26টি ক্যাটাগরিতে প্রদান করা হবে পুরস্কার। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে আরও এগিয়ে নিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়বারের আয়োজনে ব্যাপক সাড়া পাওয়ার পর চতুর্থবারের মতো অনুষ্ঠিত হবে আইসিটি ডিভিশন প্রেজেন্টস চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডস 2023। এই উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ডিজিটাল প্ল্যাটফর্ম বিস্তৃত হওয়ার কারণে এবারের আসরে 21টি ক্যাটাগরির পরিবর্তে 26টি ক্যাটাগরি রাখা হয়েছে। নতুন ক্যাটাগরি হিসেবে যুক্ত হয়েছে বেস্ট ব্লগ, ট্রাভেল ও লাইফস্টাইল কন্টেন্ট, বেস্ট ফুড রিভিউ অ্যান্ড রেসিপি কন্টেন্ট, বেস্ট এন্টারটেইনমেন্ট, বেস্ট রিভিউ কন্টেন্ট, বেস্ট অ্যানিমেটর, বেস্ট অ্যানিমেটেড কন্টেন্ট, বেস্ট অনলাইন জার্নালিস্ট ও বেস্ট এআই কন্টেন্ট। তরুণদের হাত দিয়ে আমাদের ডিজিটাল অ্যাওয়ার্ড নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজন আইসিটি ডিভিশন প্রেজেন্টস ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডসের সফলতা নিয়ে কথা বলেন আয়োজকরা। এই জগৎটা অনেক বিস্তৃতি হচ্ছে, প্রতিনিয়তই বড় হচ্ছে, অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মটার শাখা প্রশাখার প্রসার ঘটছে প্রতি মুহূর্তেই, এবং এই শাখা প্রশাখাগুলো এত ক্রিয়েটিভলি মানুষের সামনে আসছে। 3 বছরের মাথায় এসে লক্ষ্য করবেন যে 22টা ক্যাটাগরিতে আমরা পুরস্কার প্রবর্তন করে এই 4 বছরের মাথায় যেটা আমরা এখন দেব আর কি 26টিতে এসে পৌঁছেছে। মানে এটা বাড়াতে হচ্ছে মানে বিষয়টা এরকম নয় যে আমরা জোর করে বাড়াচ্ছি, প্রয়োজনের তাগিদেই জিনিসটা বাড়ছে। আইসিটি বিভাগ গত 2 বছর হলে যুক্ত হয়েছি চ্যানেল আইয়ের এই চমৎকার একটি স্মার্ট উদ্যোগের সাথে। এর জন্য আমরা খুবই আনন্দিত, গর্বিত, এবং আমরা আগামী দিনেও চেষ্টা করব 41 স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা এভাবেই আস্তে আস্তে নতুন নতুন ক্ষেত্র যুক্ত করব। অগমেন্টেড রিয়েলিটি থেকে ভার্চুয়াল রিয়েলিটি, এবারে দেখলাম মিক্সড রিয়েলিটি। সো এই যে দুনিয়ার পরিবর্তনটা হচ্ছে, সেখানে আমরা শুধু খাপ খাওয়াবো না, আমরা বাংলাদেশে থেকে নেতৃত্ব দেব। জুরি বোর্ডের সদস্য বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মতিন রহমান বলেন, এই একটি পুরস্কার যেটি কোনো তর্ক বা বিতর্ক নেই। আমরা হয়তো প্রান্তের নানা জায়গা থেকে আমরা এই সমস্ত কন্টেন্টগুলো পাঠিয়ে দেব গোপনে, কিন্তু এখন প্রচার হয়ে গেল যে জুরি বোর্ডে কারা থাকছে বা কারা কে করছে, সেটাও থাকবে না। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে www.channeli.com CDMA ওয়েবসাইটে কন্টেন্টগুলো জমা দিতে হবে। নীল হুরে জাহানের উপস্থাপনায় আইসিটি ডিভিশন ও চ্যানেল আইয়ের তত্ত্বাবধানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বেস্ট কন্টেন্টগুলোকে পুরস্কার দেওয়া হবে আগামী 8 নভেম্বর। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত 4 কয়েদি পালানোর পর পুলিশ অভিযান চালিয়ে আবারও 4 জনকেই গ্রেফতার করেছে। পালিয়ে যাওয়া আসামিরা হলো কুড়িগ্রামের নজরুল ইসলাম, নরসিংদীর আমির হামজা, বগুড়ার জাকারিয়া ও ফরিদ শেখ। পুলিশ জানায় তাদের গ্রেফতার করে গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আক্তার হোসেন জানাচ্ছেন বিস্তারিত। মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে ছাদ কেটে বগুড়া কারাগার থেকে পালিয়ে যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি। জেলখানার প্রাচীর টপকাতে বিছানার চাদর দিয়ে রশি বানিয়ে ব্যবহার করে অপরাধীরা। পরে শহরের চাষিবাজারে অবস্থান নিলে সন্দেহভাজন ভেবে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ভোরেই বগুড়া শহরের চেলোপাড়া থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি হল কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার ষাটোর্ধ নজরুল ইসলাম মজনু, নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন, বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ জাকারিয়া এবং বগুড়ার কুটুমবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ। পরে ডিবি কার্যালয়ে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। আক্তার হোসেন, চ্যানেল আই। রাজধানীতে বাসভবনের ছাদে উৎপাদন হচ্ছে বিভিন্ন গাছের চারা। অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা বাণিজ্যিক উদ্যোগ নিয়েছেন দেশি বিদেশি অর্নামেন্টাল প্ল্যান্টের চারা উৎপাদনের। শাইখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। কৃষি ও প্রকৃতির প্রতি ভালোবাসাকে পুঁজি করে অবসর সময় কাটানোর উদ্যোগ হিসেবে ছাদ কৃষি বেছে নেন ঢাকার মিরপুর ডিওএইচএস এর অবসরপ্রাপ্ত
নৌবাহিনীর কর্মকর্তা জামশেদ আলী ও তার স্ত্রী নীলুফার আলী। এখন উদ্ভিদ আর ফল ফসলকে ঘিরে তাদের জীবন হয়ে উঠেছে অনেকটা পরিপূর্ণ। এগুলো সবই সাকুলেন্ট, ওই পাতা থেকে বড় হয়ে এগুলো সাকুলেন্ট। এইটা হাওয়ার্থিয়া বলে এটাকে স্যার, এগুলো হাওয়ার্থিয়া, বাট ওই গ্রুপেরই আর। আচ্ছা, ওই গ্রুপের সাকুলেন্ট গ্রুপের আর। এগুলো সাকুলেন্ট, দিস অল সাকুলেন্ট। এগুলো তো সবই সাকুলেন্ট, সবই সাকুলেন্ট। জি, এগুলো এখন আর কি একটু আবর্জনার মতো মনে হচ্ছে, এখন হলো অফ সিজন জন্য ওরকম হয়ে আসে, বাট এখানে যে সবগুলোই সাকুলেন্ট স্যার। এখানে আমাদের ছিল লাউ ছিল আর কি, এবছর প্রচুর লাউ খাইছি, অন্তত এইখান থেকে 15টা লাউ, সম্পূর্ণ বেডটাই আর কি ঢেঁড়স। এর আগে এখানে টমেটো ছিল। নানা জাতের সাকুলেন্ট, ক্যাকটাস, শৌখিন গাছগাছালি আর বিভিন্ন ফসলের সমৃদ্ধ উদ্যোগটির উল্লেখযোগ্য দিক হচ্ছে বাণিজ্যিকভাবে চারা উৎপাদন। আপনার এটাকে দেখে তো আমার কাছে মনে হলো যে এটা ছাদ কৃষি না বলে যদি আমি ছাদ নার্সারি বলি তাহলে অনেক বেশি ঠিকই বলেছেন। আমিও ছাদ নার্সারি বলি, কারণ আমার শখ একটা গাছ থেকে দ্বিতীয় গাছ, তৃতীয় গাছ, এভাবে গাছ বাড়ানো। তো সেই হিসাবে এটাকে নার্সারি বলা যায়। আমার একই ধরনের গাছ, শতাধিক গাছও আছে একই ধরনের। এই উদ্যোগ নিয়ে আরো বড় পরিসরে স্বপ্ন দেখছেন এই উদ্যোক্তা দম্পতি। এটিকে ছাদ কৃষি না বলে ছাদ নার্সারি বলা যেতে পারে। গাছের প্রতি ভালোবাসা থেকেই প্রায় 70 প্রজাতির সাকুলেন্ট দিয়ে তাদের এই বাণিজ্যিক কারবার, যেটি অন্যান্য ছাদ কৃষকের জন্য হতে পারে অনুকরণীয় একটি বিষয়। ঢাকার মিরপুরের ডিওএইচএস এর জামশেদ আলী এবং নীলুফার আলী দম্পতির ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে নিউকেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। গ্রুপ পর্ব আর সুপার 8 শেষে টি-20 বিশ্বকাপ এখন সেমিফাইনালে। নানা সমীকরণের পর উঠে এসেছে সেরা 4 দল: ভারত, আফগানিস্তান, ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা। বৃহস্পতিবার সকাল 6:30টায় প্রথম সেমিফাইনালে মাঠে নামবে সাউথ আফ্রিকা ও আফগানিস্তান। প্রথমবার সেমিফাইনালে ওঠা আফগানিস্তান চাইছে বিশ্বকে তাক লাগাতে, আর কোনো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে না পারার আক্ষেপ ঘোচাতে মরিয়া সাউথ আফ্রিকা। রাহুল রায়ের রিপোর্ট। দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। তারা ক্রিকেট দক্ষতা আর সাহসী মান, যে কোনো পরিস্থিতিতে ফারুকের মতো সৈনিক। প্রথমবার সেমিফাইনালে ওঠা আফগানদের সবগুলো ম্যাচেই জয় তুলে নিয়েছে সাউথ আফ্রিকা। টানা 7 ম্যাচের এই সময় সকাল 6:30টায় আফগানরা নতুন কোনো ইতিহাস তৈরি করবে। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত আর ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদে ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার রাত 8:30। 2007-এর শিরোপাজয়ী ভারত টুর্নামেন্টে এখনও অপরাজিত। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড সুপার 8-এ সাউথ পরের ম্যাচে ছন্দ ফিরে পেয়েছে। এবারের বিশ্বকাপ শুরুর আগে দুই টিমকেই ফেভারিট দল মুখোমুখি হচ্ছে। আফগানিস্তান তো ইতিহাস করে ফেলেছে। নতুন কি তথ্য আছে আপনার কাছে? সামির, ধন্যবাদ আপনাকে। অনেকটা বলেই দিলেন আসলে কালকের সেমিফাইনাল। আসলে দেখতে দেখতে কিন্তু বিশ্বকাপের শেষ দিকে এসে ঠেকেছে আমাদের টি-20 বিশ্বকাপ 2024-এর আসরটি। আর যেহেতু কালকে থেকে সেমিফাইনাল শুরু হচ্ছে এবং 4টা যে দল, সেই 4টা দলের যদি একটু বিশ্লেষণ করে তাকিয়ে দেখেন, শুরুর দিকে যে গ্রুপ পর্ব ছিল সেই গ্রুপ পর্ব থেকে প্রতিটা 4টা দল কিন্তু এসছে 4টা গ্রুপ থেকে। ধরেন এ গ্রুপ থেকে এসছে ভারত, বি গ্রুপ থেকে ইংল্যান্ড, সি গ্রুপ থেকে আফগানিস্তান এবং ডি গ্রুপ থেকে সাউথ আফ্রিকা। তো 4টা গ্রুপের 4টা প্রতিনিধিত্ব করে এবারের 4টা সেমিফাইনাল রেডি হয়েছে। এবার আমরা একটু দেখি প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান। সাউথ আফ্রিকার দলটা সম্পর্কে একটু বলে রাখি, এবারের আসরে সবচেয়ে বেশি সফল দল যদি বলি, সবগুলো ম্যাচই কিন্তু তারা জিতেছে। এখন পর্যন্ত কোনো হার নেই, কিন্তু এখন পর্যন্ত আইসিসির কোনো মেগা ইভেন্টে তারা ফাইনাল খেলতে পারেনি। তার কারণটার জন্যই কিন্তু এদেরকে চোকার আমরা আসলে বলে থাকি। তো কালকে কি সেই এই চোকার বা যে জুজু ভূত আমরা বলে থাকি সাউথ আফ্রিকার ঘাড়ে থাকে, সেটা কি তারা কাটাতে পারবে এবং কাটিয়ে কি তারা ফাইনাল খেলতে পারবে, সেটা একটা প্রশ্ন থাকছে। ওদিকে আসলে প্রতিপক্ষ যে, সেটাও কিন্তু আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আফগানিস্তান। যে আফগানিস্তান দলটা এবার কতটা উজ্জীবিত সেই জিনিসটা একটু যদি খেয়াল করে দেখেন, এবারের আসরে তারা নিউজিল্যান্ডের মতো দলের সঙ্গে জিতেছে, অস্ট্রেলিয়াকে
মনে একটা বিদ্যুৎ করে দিয়েছে। বাংলাদেশের আসলে যে ম্যাচটার কথা আমরা যদি বলি, খুবই অদ্ভুতভাবে তারা আসলে প্রতিটা তাদের শক্ত সামর্থ্যর প্রতিটা জায়গায় তার প্রমাণ দিয়েছে। 2003-এর এসএসসি সদস্য প্রথম হয় কিন্তু এই আফগানিস্তান, তারপর 2017 সালে প্রথম টেস্ট স্ট্যাটাস পায়, আর 2015 সালে প্রথম ওয়ানডে ওয়ার্ল্ড কাপগুলো খেলে। আর আপনি যদি সবশেষ ওয়ানডে ওয়ার্ল্ড কাপটার যদি কথা ধরেন, সেখানে কিন্তু তারা কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়েছে। ভারতের মধ্যে সবগুলো মানে বড় বড় দলের মধ্যে যদি বলি, একটু অস্ট্রেলিয়ার দলটার কথা যদি বলেন, সেখানে যদি 7 মাস আগের ঘটনা, যদি সেদিনের সেই ম্যাক্সওয়েল যদি 201 রানের সেই অতি মানবীয় ইনিংসটা না খেলতো, আজকে কিন্তু এই আফগানিস্তান এই মানে এখানে আসতে পারতো না। অর্থাৎ তারা কিন্তু শক্ত সামর্থ্যের প্রমাণটাকে ধারাবাহিকভাবে দিয়ে আসছে, যেটা আসলে আমাদের বাংলাদেশ দলটা কিন্তু প্রমাণ রাখতে পারেনি। আর দ্বিতীয় সেমিফাইনাল আসলে বলার অপেক্ষা রাখে না, সেটা ভারত এবং ইংল্যান্ড। ইংল্যান্ড কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আর ভারত কিন্তু অন্যতম ফেভারিট হিসেবে দাবিদার এই আমাদের সাউথ আফ্রিকা অঞ্চল, এই সাউথ এশিয়ান অঞ্চলগুলো থেকে। আরেকটা জিনিস একটু জানিয়ে রাখছি, আগামীকাল কিন্তু বিশ্বকাপের আসর শেষ করে বাংলাদেশে ফিরছেন বাংলাদেশ ক্রিকেট দল। আর আরেকটি গুরুত্বপূর্ণ একটা সুসংবাদ দিয়ে আসলে একটু শেষ করছি আমাদের আজকের নিউক্লিয়ার প্যাভিলিয়ন। যে বৃষ্টি আইন বা ডার্কওয়াথ লুইস যেই পদ্ধতিটা আছে ডিএলএস মেথডের, সেই ডার্কওয়াথ কিন্তু মারা গিয়েছেন। এর আগে 2020 সালে লুইস তিনিও কিন্তু মারা গিয়েছিলেন। তো এটা নিয়ে একটু আইসিসির তরফ থেকে একটা শোক বার্তাও আসলে পাঠানো হয়েছে। তো এই ছিল সামির আমার কাছে নিউক্লিয়ার প্যাভিলিয়ন থেকে সর্বশেষ বিশ্বকাপ নিয়ে নতুন তথ্যগুলো। শান, আপনাকে ধন্যবাদ, আমাদেরকে তথ্যগুলো জানিয়ে দিয়েছেন আপনি। এবার অন্য সংবাদ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক নির্দেশনা কামনা করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, কুয়েতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম গন্তব্যস্থল। কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণের পাশাপাশি নতুন করে জনশক্তি রপ্তানির বিষয়ে রাষ্ট্রদূতকে কাজ করার নির্দেশ দেন রাষ্ট্রপতি। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। মুক্ত মানুষ হিসেবে জন্মভূমি অস্ট্রেলিয়ায় জুলিয়ান অ্যাসাঞ্জ, বিমানবন্দরে সমর্থকদের উল্লাস। বিরতির পর আবারও আমন্ত্রণ। চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক বিপণন ইসরারুল হকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 10টায় রাজধানীতে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্যে অসুখে ভুগছিলেন। বৃহস্পতিবার জোহরের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজার নামাজ শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। মার্কিন গোপন দলিল ফাঁস করে সাড়া ফেলা ওয়েবসাইট উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ দীর্ঘ আইনি লড়াইয়ের পর মার্কিন এক আদালতে দোষ স্বীকার করার পর মুক্তি পেয়েছেন। ৬২ মাস জেল খেটে অবশেষে রায়ের পর অস্ট্রেলিয়ার ক্যানবেরার উদ্দেশ্যে রওনা দেন অ্যাসাঞ্জ। মার্কিন বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে, অ্যাসাঞ্জ বিনা অনুমতিতে আর যুক্তরাষ্ট্রে ফিরতে পারবেন না। যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের জন্য যুক্তরাষ্ট্রের চেষ্টার বিরুদ্ধে বহু বছর ধরে আইনি লড়াই করেছেন অ্যাসাঞ্জ। বুধবার প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত মার্কিন ভূখণ্ড নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের আদালতের রায়ের পর মুক্ত মানুষ হিসেবে আদালত কক্ষ থেকে হেঁটে বেরিয়ে যান জুলিয়ান অ্যাসাঞ্জ। এর আগে গত সোমবার তাকে মুক্তি দেয় যুক্তরাজ্য। নিজের অপরাধ স্বীকার করার বিষয়ে অ্যাসাঞ্জ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সমঝোতা চুক্তি করেছেন সেটির ধারাবাহিকতায় তাকে ছেড়ে দেয় যুক্তরাজ্য সরকার। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। প্রশংসায় ভাসছে চ্যানেল আইয়ের ঈদুল আজহার বিশেষ টেলিফিল্ম তিথিডোর। ফিকি জাহেদ পরিচালিত টেলিফিল্মটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। ইউটিউবে 20 লাখের বেশি দর্শক দেখেছেন এই টেলিফিল্ম। সুলতানা হিমুর রিপোর্ট। ঈদ উৎসবে এবার চ্যানেল আইয়ের পর্দায় ছিল বর্ণিল আয়োজন। ছিল দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন অভিনীত বিশেষ টেলিফিল্ম তিথিডোর। এটি নির্মাণ করেছেন পুনর্জন্মখ্যাত জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। ঈদের আমেজ চলে গেলেও অসংখ্য নাটক সিনেমার ভিড়ে এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে তিথিডোর। নিশাত
এই তোর বয়স কত হলো রে? জাহান সুলতানার লেখা তিথিডোর টেলিফিল্মে মেয়েদের বয়স 30 হওয়া ঘিরে সমাজ ও পরিবারের তৈরি নেতিবাচক চাপের গল্প তুলে ধরা হয়েছে। বিষণ্ণতার কবল থেকে একজন নারীর স্বাভাবিক জীবনে ফিরে আসার গল্প তুলে ধরেছেন নির্মাতা। প্রচারের পর দর্শকরা বাস্তব জীবনের নানা রকম গল্প তুলে ধরছেন সোশ্যাল মিডিয়ায়। এখন পর্যন্ত টেলিফিল্মটি ইউটিউবে 20 লাখের বেশি দর্শক দেখেছেন। প্রতিনিয়ত তিথিডোর নিয়ে পোস্ট করছেন নেটিজেনরা। কলাকুশলীরাও নেট দুনিয়ায় তিথিডোর নিয়ে আপডেট দিচ্ছেন। সুলতানা হিমু, চ্যানেল আই। এবারে নিটল ডাটা বিশেষ সংবাদ। সঙ্গীতের মাধ্যমে আন্তর্দেশীয় যোগাযোগ বাড়াতে ইউএস এয়ারফোর্স ব্যান্ড অব দ্য প্যাসিফিকের সৌজন্যে সঙ্গীত উপস্থাপনা অনুষ্ঠান হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠানে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকার বিভিন্ন স্কুলের নির্বাচিত শিক্ষার্থীরা। এ ধরনের মিউজিক ডিপ্লোমেসি দুই দেশের সংস্কৃতিকে আরও কাছাকাছি আনবে এবং সমৃদ্ধ করবে বলে মনে করেন আয়োজকরা। এবারে কৃষি সংবাদ। নোয়াখালীর উপকূলীয় এলাকায় লবণ সহিষ্ণু নতুন জাতের সয়াবিন চাষ করেছেন চাষিরা। এবছর সয়াবিনের উৎপাদন মূল্য 200 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ। প্রকৃতি সংবাদ। নওগাঁয় জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ক অবহিতকরণ সভা হয়েছে। নওগাঁ জেলার মান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা হয়। পিকেএসএফ এর অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ও দাবি মৌলিক উন্নয়ন সংস্থা যৌথভাবে এই সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শর্মিন জাহান লুনা। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণে তাগিদ দেন বক্তারা। সংবাদের এ পর্যায়ে আবারও নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি